এক মুঠো চাঁদের আলো পর্ব ৭। লেখিকা নুসরাত ফারিয়া, কণ্ঠে আমি তামান্না। আজ ভার্সিটিতে যায়নি আলো। যায়নি বললে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে সারাটা দিন বিছানায় শুয়ে বসে কাটিয়েছে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে পড়ে যাওয়া তো আর মুখের কথা না। নাজুক শরীরে ভালো মতোই ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে, তবে তাদের কিছু জানায়নি এই দুর্ঘটনার ব্যাপারে। শুধু শুধু চিন্তা দিয়ে কী লাভ, যা হবার তা হয়ে গেছে। দাদাজান ও শেফালি চাচি একটু পরপরই এসে দেখা করে যাচ্ছে। তার কোনো অসুবিধা হচ্ছে কি না বা কোনো কিছুর প্রয়োজন কি না সব কিছুতে খেয়াল রাখছে। সোবহান খান দুপুরবেলা খাবার নিয়ে এসে নিজ হাতে মেয়েকে খাইয়ে দিয়েছে। নাতবউ হবার আগে মেয়েটা তার নাতনির জায়গা দখল করে নেয়। তাই তো এত ভালোবাসেন এবং কাঠখড় পুড়িয়ে নাতির বউ করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এত কিছুর পরও তাহমিনা খান অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজন মনে করেননি, আর নাক নিয়েছে খোঁজ খবর, কারণ তিনি ভীষণ রেগে আছেন আলোর উপর। মেয়েটার কত বড় সাহস তার ভাগ্নিকে চড় মারে। ওই মেয়েটার জন্যই তো অত রাতে জ্যোতিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। তিনি এত সহজে ভুলে যাবেন কিভাবে? মনে মনে সমস্ত রাগ ক্ষোভ আপাতত পুষে রেখেছেন, সময় মতো সব কিছুর হিসেব নেবেন। তখন সময়টা সন্ধ্যাবেলা। আলো রুমে বিছানায় মাঝে উবুড় হয়ে শুয়ে আছে। পাশের টি টেবিলের ওপর রাখা গরম তেলের ছোট্ট বাটি। বিকেল থেকে পিঠ টনটন করে ব্যথা করছে, তাই সে শেফালি চাচির থেকে পিঠে তেল মালিশ করে নিবে। মানুষটা তেল রেখে বাইরে গেছে তো গেছেই, আসার কোনো নামগন্ধ নেই। ওইদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো বিরক্তিকর মুখে বালিশে মুখ গুজে রইল। তখন পদাঘাতের মৃদু শব্দ পেয়ে বলল, চাচি, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? তাড়াতাড়ি পিঠে তেল মালিশ করে দিন, ব্যথায় মনে হচ্ছে পিঠ খুলে রেখে দিই। ওই শাকচুন্নির কত বড় সাহস আলো রহমানকে ফেলে দেয়। এখানে এসে যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম, তাহলে ওরে ছাদ থেকে টুপ করে ফেলে দিতাম, তাহলে হিসাব বরাবর হতো। বাট আফসোস, আমার প্রতিশোধ নেওয়া হলো না। স্যারের কপালে ওই শাকচুন্নি জুটলেই বেশ ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে ডিজার্ভ করে না। একটা জলজান্ত শাকচুন্নির পাল্লায় পড়লে ওনার ইগো টুগো বেরিয়ে যেত। তখন বুঝতো বউ পালা কত কষ্টের। আলো নিজ মনে বকবক করে থামল, কিন্তু প্রতি উত্তরে কিছুই শুনতে পেল না। তাই সে পুনরায় বলল, চাচি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করে দিন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাই এবং মুহূর্তেই শান্ত চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে আধার স্যার দাঁড়িয়ে থেকে হাত ঘড়ির টাই খুলছে। আলো চট করে নজর সরিয়ে নিল। এই খচ্চর ব্যাটা আবার এখন এলো। তার মানে এতক্ষণ যাকে শেফালি চাচি ভেবে কথাগুলো বলছিল সেটা এই লোকটা। ধুর ধুর, সে সবসময় ভুল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। আধার শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমিও রাখো না, আপনিও আমার হাজব্যান্ড হওয়ার যোগ্য না। তাহলে আমার সাথে রয়েছ কেন? আপনি কেন আমার সাথে আছেন? বাধ্য হয়ে আমিও। মেয়েটার তেড়ামি দেখে চোখ মুখ কুঁচকে ফেলল আধার। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের ভিতর চলে গেল। এই বাচাল মেয়েটার সাথে কথা বলা মানে হাতিকে পোশাক পরানোর ব্যাপারটা একই। এই মেয়ে, উঠছ কেন? আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে আলো বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটার জন্য নিজের ক্ষত পাকেই বকাবকি করছে মেয়েটা। তখন সে বিরক্তিকর কণ্ঠে উপরুক্ত বাক্যটি বলে, শেফালি চাচিকে ডাকতে। আধার বিনিময়ে কিছু না বলে হাতে থাকা তোয়ালের সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখে শেফালি চাচি একগুচ্ছ ছোট মাছ কাটাকাটি করতে ব্যস্ত।
মাছগুলো তার দাদাজানের ও ছোটো মার ভীষণ প্রিয়, তবে সে এইগুলো ধারে কাছেও যায় না। এতগুলো মাছ কাটতে দেখে আধারের বোঝা হয়ে গেল এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না। তাই সে পুনরায় রুমে গিয়ে আলোর উদ্দেশ্যে বলল, চাচি মাছ কাটতে ব্যস্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? মেয়েটার কথা শুনে আধার আশ্চর্য হয়ে গেল। আলো বিরক্তিতে বলল, এত ষাঁড়ের মতো চেঁচানোর কি হলো আজিব? আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার কারণেই ওই পাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবা যত্ন করতে না পারলে আমাকে বাপের বাড়ি দিয়ে আসুন, তবুও এইভাবে ব্যথা সহ্য করে পড়ে থাকতে পারবো না। আমিও মানুষ, আপনার মতো কোনো এলিয়েন নই। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু বিষয়টা খুবই বাজে দেখাবে। তারপরও দাদাজান তো আছেই, উনি যদি একবার জানতে পারে তাহলে তার কান ঝালাপালা করে দিবে। আর সে মোটেও অশান্তি চায় না, কিন্তু এখন অশান্তি নামক বড় কারণটাই ঘাড়ে এসে জুটেছে, যাকে সে চাইলেও সরাতে পারছে না। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে যাচ্ছে। আধার ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে, তারপর বলল, ওকে ফাইন। স্যারের কথা শুনে আলো ভড়কে গেল। এখন সত্যি সত্যিই তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবে নাকি? সে তো ভাব নেওয়ার জন্য বলেছিল। এই অবস্থায় বাপের বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো আধার স্যার তেলের বাটিটা নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উবুর হয়ে শুয়ে পড়ল। এইদিকে আধার থমথমে মুখে মেয়েটার পিঠ থেকে টি শার্ট ওপরে তুলে দেয়। সে জীবনেও এই মেয়েটার মতো নির্লজ্জ আর দুটো দেখেনি। আধার এক পলক সাদা ধবধবে মসৃণ উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। তারপর কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি খুলে দুটো গ্লাভস বের করে হাতে পরে নিল। এই মেয়েটা বেহায়া হলেও সে তো আর নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দুটো হাতের স্পর্শ পেয়ে আলো মাথা তুলে ঘাড় ঘুরিয়ে স্যারের দিকে তাকায়। কালো গ্লাভস পরতে দেখে আলো বেকুব বনে গেল। তার শরীর কি নোংরা যে স্পর্শ করতে গ্লাভস পরতে হচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বালিশে মুখ ডুবিয়ে দিল। তার কেন জানি মালিশটা নিতে ভালো লাগছে। মেয়েটার পিঠেও বাঁকানো কোমরে তেল মালিশ করে দিচ্ছে আধার। তবে তার চোখ জোড়া বন্ধ, তবুও সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আধার মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতেই আলো হকচকিয়ে উঠল। স্যার, লাগছে তো, আপনাকে মালিশ করতে বলেছি, পিঠের হাড়দি ভাঙতে নয়। আধার ঠোঁট কামড়ে হাসলো, তবে আর কিছু করল না। ওইদিকে আলো দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলল, একদিন আমারও সুযোগ আসবে স্যার। তখন আপনাকে যদি নাকানি চুবানি না খাওয়াতে পেরেছি তাহলে আমিও আলো নই। এক সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে আলো। সামনে আবার প্রথম ইনকোর্স পরীক্ষা রয়েছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কমপ্লিট করতে করতে তার জীবনটা শেষ। তারপরেও যদি থাকে স্বামী নামক হিটলার স্যার, তাহলে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আলো ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেলো। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস হবে, তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেসিক পানি খাওয়ার ফলে ওয়াশরুম পেল। আলো বান্ধবীদের বলে পানির বোতল সহ বাইরে যেতে লাগলো। ফেরার সময় না হয় বোতল ভর্তি করে নিয়ে আসবে। সিঁড়ি বেয়ে নামার সময় ফোনটা বেজে উঠল। আলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ছায়া কল করেছে। সে কলটা রিসিভ করে কানে গুঁজে বোনের সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিংয়ের ওপর রেখে ভুলবশত কাত করে। ফলস্বরূপ বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। আলো হেসে হেসে কথা বলতে বলতে বোতলে চুমুক দিল, কিন্তু এ কি, পানি কোথায়? সে ভুরু কুঁচকে তাকিয়ে দেখে বোতল একদম ফাঁকা।
চট করে রেলিংয়ের নিচে সিঁড়িতে তাকিয়েই স্তব্ধ হয়ে যায়। সাথে মুখ অটোমেটিক হা হয়ে গেল। আধার স্যার ভেজা মাথা, চেহারা নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো নিচে নামার আর সাহস পেল না। সে ভয়ে উল্টো ঘুরে এক ছুটে ওখান থেকে পালিয়ে গেল। সব আকাম কুকাম কি এই লোকটার সাথেই হতে হয়? কেন? কিরে, এমন হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? তামান্নার কথা শুনে আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না, সব সময় ভুল জায়গায় উল্টোপাল্টা কাজ করে বসে থাকি। ফারাহ কপাল কুঁচকে জানতে চাইল, আবার কি করেছিস? আমি কিছু করিনি, যা করেছে ওই শয়তান বোতলটা। বলেই আলো জানালা দিয়ে ছুঁড়ে মারল বোতলটি। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছেলের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। আলো সহ বাকিরা সবাই থতমত খেয়ে যায়। শালুক তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে একজন সিনিয়র ভাই আলোর বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপাল চেপে ধরে আছে। শালুক ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আলো, তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে আলো। ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা এক নাম্বারের শয়তান, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়া তো দূরে থাক, সুযোগ পেলে অসভ্যতামি করতেও ছাড়ে না। ভার্সিটির অনেক মেয়েই ভয় পায় ওই ছেলেটাকে। এমনিতেই ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনেই বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে র্যাগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। তারপর থেকেই ওই ছেলেটা দু চোখের বিষ, সে সুযোগ পেলেই তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আজ সে অজান্তেই ছেলেটাকে সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের ওপরেই রাগ হচ্ছে। তখন কেন যে বোতলটা ছুঁড়তে গিয়েছিল। আমরা কি ভেতরে আসতে পারি স্যার? আধার ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছিল আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা বাক্যটি শুনে চশমা ঠিক করে ঘাড় ঘুরিয়ে তাকায়। 4-5 জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে, তাই গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব, পরে এসো। সুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজন এই পানির পট ভুলবশত নিচে পড়ে গিয়েছিল, তাই দিতে এসেছি। আধার কপাল কুঁচকে বোতলটার দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটার গায়ে পান্ডার স্টিকার দেখে একটুও চিনতে অসুবিধা হলো না এটার আসল মালিক কে। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আলো নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীর পিছনে, কারণ সে কোনো রকম ঝামেলা চায় না। আধার নজর সরিয়ে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটার কপালে 1 টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, এই বোতলটা কি তোমাদের মধ্যে কারোর? সঙ্গে সঙ্গে সবাই না বলল। আধা সুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এটা এখানকার কারণ নয়, হতে পারে অন্য ডিপার্টমেন্টের কারোর। এটা আপাতত আমার কাছে থাক, আমি খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দিব। তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে দুজনের হাত থেকে বোতলটি নিয়ে নিল। ছেলেগুলো কিছু বলতে চেয়েও স্যারের গম্ভীর চেহারা দেখে বলতে পারল না, কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ বলে গেল, এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলোর বন্ধুমহল সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফারাহ ফিসফিসিয়ে বলল, স্যারের জন্য বেঁচে গেলি। আলো মুখ গোমড়া করে মনে মনে বিড়বিড় করল, ওই লোকটার জন্যই এমনটা হয়েছে। ক্লাস শেষে আধার বেরিয়ে গেল। নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটা ফেলতেও ভুলল না।
ভার্সিটি শেষে বাড়িতে এসে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে দাদাজানের সাথে টুকটাক কথাবার্তা বলে ভাত ঘুম দিয়েছে আলো। ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। আর মোড়া ভেঙে হামি তুলে উঠে বসে বাম পাশে তাকাতেই দেখতে পেল আধার স্যার সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট ও ট্রাউজার, ঘন বড় বড় চুলগুলো ভেজা, চোখে রিডিং গ্লাস, চিকন রক্তিম নিচের ঠোঁট কামড়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যামবর্ণের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটা। আজকাল ঘুম থেকে উঠার পরপরই এই মানুষটার মুখখানা দর্শন হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিও পড়তে হয়। এই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটার নগ্ন বুকের কাছে। লোকটা তখন গভীর ঘুমে মগ্ন, অথচ তার ঘুমে মুহূর্তেই উড়ে যায়। সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে চট করে সরে আসে। মানুষটা তো আর এমনি এমনি বলে না তার ঘুমানোর কোনো ছিঁড়ি নেই। আলো এসব ভেবে আনমনে হাসল। সে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘোরে মানুষটার কাছে চলে যায়। এতে তারই বা দোষ কোথায়? ওইদিকে সোফায় শুয়েও শান্তি নেই, ধপ ধপ করে উল্টে পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়েই বিছানাতে থাকে। এতে ঘুমটাও ভালো হয়, আর এই বিছানাটা একটু বেশিই নরম। তাই সে সব কিছু জেনে শুনেও মটকা মেরে পড়ে থাকে, কারণ দিন শেষে নিজের সুখ শান্তিই আগে। আলো এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে কম্ফোর্টার সহ পড়ে গেল নিচে। শালার সব অঘটন আজ আমার সাথেই আধার এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে কমফোর্টার সরিয়ে উঠে দাঁড়ায়। চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পিছন থেকে শুনতে পেল ভারী পুরুষালী কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো, সবাই আধার খান নয় যে আপনাকে ছেড়ে দিবে।